চাষ হয় কোথায়? তো ওখানে অনেকে জানি জুম চাষ হয় খাগড়াছড়িতে, সেখানে অবশ্যই উপজাতিরা থাকে খাগড়াছড়িতে। তো জুম চাষ পাহাড়ি অঞ্চলের একটি সর্বাধিক পরিচালিত জুম চাষ। এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। জুম চাষ হচ্ছে স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। জুম চাষ স্থানান্তর চাষাবাদের মাধ্যমে সুইডেশ চাষাবাদ বা জঙ্গল পরিষ্কার করা পুরানো চাষাবাদ হিসেবে পরিচিত। জুম চাষ পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান যা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে প্রতি বছর 20,000 হেক্টর জমিতে এই জুম চাষ করা হয়। 20,000 হেক্টর জমিতে জুম চাষ করা হয়। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 20,000 জমির ভিতরে জুম চাষ করা হয়। চাকমা জনগোষ্ঠীর লোক সর্বাধিক কোথায় বসবাস করে? চাকমা জনগোষ্ঠীর লোক কোথায় সবচেয়ে বেশি বসবাস করে? তো এর উত্তর হলো ক নম্বর, রাঙ্গামাটি জেলায় সবচেয়ে চাকমারা বেশি বসবাস করে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? ৭৯, ৭২, ৭৩, ৭৪। তো অবশ্যই ৭৪ সালে মুক্তিযুদ্ধ যখন হয়, মুক্তিযুদ্ধ হওয়ার পরে 3 বছর পর, মানে ৭১, ৭২, ৭৩, ৭৪ সালে আদমশুমারি হয়, প্রথম আদমশুমারি। এখন তো আদমশুমারি কয়েকটা হয়ে গেছে। তো দেশে আদমশুমারি হয় ৭৪ সালে সর্বপ্রথম, আর পঞ্চম সর্বশেষ আদমশুমারি ছিল 11 সালের 15 থেকে 19 মার্চ পর্যন্ত। কিন্তু এটা সর্বশেষ নয়, এখন নতুন আবার হয়েছে। আর আদমশুমারি পরিচালনা করেন বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ নিয়ে মোট দেশের উৎপাদনে কৃষি খাতের অবদান পাচ্ছে ক্রমান্বয়ে হ্রাসমান ভাবে। তারপরে বাংলাদেশের অন্যতম বিশেষিত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে সবচেয়ে বাংলাদেশের বিশেষিত একটা ব্যাংক। তো আমরা একটু ব্যাংক বিষয়ে দেখি। বলছে যে বর্তমান বাংলাদেশ সরকারের তাফসিলভুক্ত ব্যাংক হচ্ছে 59টি, এখন কিন্তু বেশি আছে, জানা নেই আমার। তো তত্ত্বাবধানে রাষ্ট্রীয় তাফসিল বাণিজ্যিক ব্যাংকের 6টি এবং স্বায়ত্তশাসিত তাফসিলভুক্ত বিশেষিত ব্যাংক 3টি। রাষ্ট্র তো তাফসিলভুক্ত বিশেষিত ব্যাংক 3টি: বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বাংলাদেশের কৃষি ব্যাংক হয় 1973 সালে প্রতিষ্ঠিত হয়। তা এটি বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম এবং বিশেষিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এবং বিকেকে 1952 সালে প্রতিষ্ঠিত এগ্রিকালচার ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন 1957 সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের কৃষি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে 61 সালে প্রতিষ্ঠিত হয় পাকিস্তানের কৃষি উন্নয়ন ব্যাংক, যা উত্তরাধিকারী সূত্রে সোনালী ব্যাংক, পরবর্তীতে হয় রূপালী ব্যাংক এবং রাষ্ট্রীয় বাণিজ্যিকভাবে ব্যাংক হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সংবিধানে কোন ধারা সকল নাগরিকের আইন দৃষ্টিতে সমতার কথা বলা আছে? 6 ধারায়, 27, 28, 29 ধারায়। এখানে উত্তর হচ্ছে 27তম ধারায়। এখানে উত্তর 27তম ধারায় বলা আছে সকল ধারায় নাগরিকের দৃষ্টি সমান অধিকার। এবং 29তম অনুচ্ছেদে বলা আছে সরকারি নিয়োগের লাভের সুযোগের সমতা সম্পর্কিত। 31 ধারায় বলা হয়েছে যে আশ্রয় লাভের অধিকার। 27-এ বলা হয়েছে সমান অধিকার। 29-এ বলা হয়েছে সরকারি নিয়োগ লাভের অধিকার। 31-এ বলা হয়েছে আইনের আশ্রয় অধিকার। বাংলাদেশে ইকোনমিক্স রিভিউ 2016 সালে অনুসারে বাংলাদেশের শিশুর মৃত্যু হার কত? 16 সালে মৃত্যুর হার ছিল 28 জন। তো এখানে উত্তর নাই, এখানে নোটে দেওয়া হয়েছে 28 জন, এটাই হচ্ছে উত্তর। পঞ্চম, এটা তো চেঞ্জ হয়ে গেছে, এটা তো এখন পড়ার প্রয়োজন আসতেছে না, এটাও আসতেছে না। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কি?
অবশ্যই প্রাকৃতিক গ্যাস, এটা আমরা সবাই জানি যে এটা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এখন এখন দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ মেয়াদকাল কত বছর। এটা অনেকে একটু কনফিউজের মধ্যে পড়ে যায় যে আসলেই প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর থাকে। তা এখানে উত্তর হবে 5 বছর। প্রধানমন্ত্রীরও যত, নির্বাচন কমিশনেরও তত 5 বছর। তো এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন একটি কি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা অসাংবিধানিক না। এই প্রতিষ্ঠানটা 1972 সালে বাংলাদেশের সংবিধানে সেটা 18 এবং 19 নম্বর ধারায় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা লেখা আছে। দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং 118 নম্বর অনুচ্ছেদের 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার অত্যাধুনিক 4 জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত প্রণীত কোনো আইন বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কমিশনে অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করিবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইন সংবিধান সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে এবং নির্বাচিত কমিশনারকে করবে এবং বলা হয়েছে এই সংবিধানের সাপেক্ষে কোনো ধরনের নির্বাচন পদের মেয়াদে তাহার কার্যভার গ্রহণ করতে 5 বছর হইবে। দেশে কোন এলাকায় ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে, কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি কি নির্বাচন কি করতে পারবে কি পারবে না সেটাই বলছে। তা প্রথমে বলছে কি নির্বাচন কমিশন অনুমোদিত প্রার্থী হতে পারবে, আইন মন্ত্রণালয় অনুক্রমে প্রার্থী হতে পারবে, সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতি প্রার্থী হতে পারবে, কোনো ক্রমে হতে পারবে না। উত্তর হচ্ছে কি অবশ্যই না। যে দেশে ভোটার হয়নি সে কোনো দেশের অধিকার পাবে না, সে কথা এখানে বলা হয়েছে। উত্তর তাহলে কোনো প্রার্থী হতে পারবে না, কোনো প্রার্থী হতে পারবে না। তো আমাদের এখানে সংবিধান নিয়ে কিছু একটু বলা আছে, অবশ্যই আমাদেরকে এটাকে জানা দরকার। তো বলছে যে কি বাংলাদেশ কোনো দেশে ভোটার হয়নি এমন কোনো সংসদীয় নির্বাচনে কোনো ক্রমে প্রার্থী হতে পারবে না। কারণটা হলো কোনো গণপ্রতিনিধির আদেশে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972 এ বলা আছে যে কোনো ব্যক্তি বাংলাদেশে কোনো নির্বাচনী এলাকা ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া অযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত বিধিমালা 12 নম্বর সংবিধানের 1 নং অনুচ্ছেদে ধারায় জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য হলো যে কোনো নির্বাচনী এলাকা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে, তাহলে হতে পারবে। কোনটি স্থানীয় সরকার নয়? এটা আমি অনেক পরীক্ষায় পেয়েছি কিন্তু আসলে ভুল লাগিয়ে এসেছি। কোনো সাইডে হচ্ছে খ নম্বর, পল্লী বিদ্যুৎ একটা স্থানীয় সরকার নয়। পল্লী বিদ্যুৎ একটা কি স্থানীয় সরকার নয়। পৌরসভা কিন্তু স্থানীয় সরকার, সিটি কর্পোরেশনও স্থানীয় সরকার, উপজেলা পরিষদ সরকার। তা স্থানীয় সরকার বলতে আমাদের বোঝায় যে স্থানীয় সরকার বলতে সরকার ব্যবস্থাকে বোঝায়। প্রফেসর এ.পি. জ্যাকসন বলেন স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজে পরিচালনা করার পদ্ধতিতে বোঝায়। 2008 সালে মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমান বাংলাদেশের গ্রাম অঞ্চলকে 3টি স্তরে ভাগ করেছে। শহর অঞ্চলে 2টি স্থানীয় সরকার বিদ্যমান। স্তরগুলো হচ্ছে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, মানে হচ্ছে যে সরকার ভিত্তিক যেগুলো সেগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। শহর পর্যায়ে আছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন, সেগুলো হলো স্থানীয় সরকারের অংশ বিশেষ। আইন প্রণয়ন ক্ষমতা আইন মন্ত্রণালয়, রাষ্ট্রপতি, স্পিকারের, জাতীয় সংসদে। তো এখানে অবশ্যই জাতীয় সংসদে। এখানে অনেকে ভ্রান্তি ধারণা আসে যে যেহেতু আইন লেখা আছে তো অবশ্যই আইন মন্ত্রণালয়, তো অবশ্যই আইন মন্ত্রণালয় নয়, এটা আছে জাতীয় সংসদের আইন প্রণয়নের ক্ষমতা। জাতীয় সংসদ থেকে আইনের অনেক কিছু করতে পারে। তো এখানে ব্যাখ্যাটা বলছে কেবল জাতীয় সংসদের
আইন প্রণয়ন ক্ষমতা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 56 1 নম্বর অনুচ্ছেদে 56 অধ্যায়ে। তো এখানে ধারায় বলা হয়েছে যে জাতীয় সংসদের প্রথম বাংলাদেশের একটি সংসদ থাকবে, সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্র আইনের ক্ষমতায় জাতীয় সংসদের উপর ন্যস্ত হবে, এই আর কি। তারপর লেখা আছে সমাজে শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপ থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকে, সেটা হচ্ছে সুশীল রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিচার বিভাগ, প্রশাসন। এটার উত্তর হচ্ছে সুশীল সমাজ। প্রশ্নটা আবার একটু রিপিট করি, সমাজে শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপ থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার থাকে, এটা সুশীল সমাজ। সুশীল সমাজ না থাকলে সমাজে ভালো মন্দ বোঝা যায় না, সেক্ষেত্রে এখানে বলেছে। নেক্সট, তারপর বলেছে যে বাংলাদেশ নির্বাচিত হওয়ার জন্য রাষ্ট্রপতির জন্য সর্বনিম্ন কত বছর? এটা আমাদের খুব পরিচিত প্রশ্ন। অবশ্যই বলা আছে যে 35 বছর হতে হবে, কেউ রাষ্ট্রপতি হতে গেলে তাকে 35 বছর হতেই হবে। এটা 48 নম্বর ধারার 4 নম্বর অনুচ্ছেদে আছে, 48 4 নম্বর অনুচ্ছেদে আছে আমাদের বয়স 35 হতে হবে। বাংলাদেশ জাতীয় আয় দেশের কোন অর্থনীতি কয়টি খাতে ভাগ করা হয়েছে? তো এখানে 15টি খাতে ভাগ করা হয়েছে। যদি আমরা 15টি খাতগুলোর নাম জানতে চাই তাহলে হবে কৃষি খাতে আছে কয়েকটা, কৃষি, 2 নম্বরে আছে মৎস্য সম্পদ, 3 নম্বরে খনিজ সম্পদ, 4 নম্বরে শিল্প, বিদ্যুৎ, নির্মাণ, সেবা খাত, রেস্তোরাঁ, তারপর পরিবহন, আর্থিক সংগঠন, তারপরে রিয়েল এস্টেট, লোক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং কমিউনিটি, সামাজিক। তারপরে এটা তো আমাদের রিসেন্টলি প্রশ্নটা পড়ে লাভ নেই। তারপরে নেক্সট, বলা হয়েছে নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? রাস্তার ট্রাফিক আইন মেনে চলা, শিল্প কারখানার অধিক শ্রম নিয়োগ দেওয়া, দক্ষ জনশক্তি তৈরি করা, রাজনৈতিক সংগঠন অন্তর্ভুক্ত হওয়া। তো উত্তর হচ্ছে কি রাস্তার ট্রাফিক আইন মেনে চলা একটা নাগরিকের কর্তব্য, কারণ এখানে অনেক নাগরিকের কর্তব্য। শ্রমিক অধিকার এটা কেউ দিতে পারে না, শ্রমিক অধিকার দিতে হবে মালিকের, কারখানার মালিককে। দক্ষ জনবল তৈরি করতে হবে দেশের সরকারকে। রাজনৈতিক সংগঠন তো আলাদা, তো অবশ্যই আমাদের একজন নাগরিকের কর্তব্য এখানকার মধ্যেই রাস্তার ট্রাফিক আইন মেনে চলা, এটাই। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? এটা খুব কোশ্চেন হয়, সেটা হচ্ছে 3টি জেলা, 2, 3, 5, 7। এখানে উত্তর হলো 3টি জেলা। এই 3টি জেলা হলো বাংলাদেশ সীমান্তবর্তী দেশ হচ্ছে 2টি, একটা হচ্ছে কি একটা হচ্ছে ভারত ও একটা হচ্ছে মায়ানমার। দেশের মোট 32টি জেলার সাথে এই 2টি দেশের সীমানা রয়েছে। তো তার মধ্যে ভারতের 30টি জেলা এবং মিয়ানমারের সাথে 3টি জেলার সাথে সংযুক্ত রয়েছে। মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা আছে 3টি, সেটা আছে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। তো বর্তমান সমাজে রাঙ্গামাটি, বান্দরবানের রাখাইন রাজ্য এটা নিয়ে একটু ঝামেলা। তো ওখানে 3টা রাজ্যের সাথে সমযোগ্য। তা রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যা সাথে ভারত ও মিয়ানমারের 2 দেশের সীমান্ত রয়েছে। তো পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তাই এখানে উত্তর হবে 1997 সালে। 97 সালে পার্বত্য চট্টগ্রামের সাথে চুক্তি হয়, 97 সালে। তো আমাদের একটু ব্যাখ্যাটা পড়ে নেওয়া উচিত যে বাংলাদেশের সংবিধান প্রণয়ের শুরুতে মানবেন্দ্র নারায়ণ লরার নেতৃত্বে গঠিত পাহাড় জনগণের প্রতিনিধি
দল কর্তৃক পেশাকৃত দাবি মেনে নিতে সরকার ব্যর্থ হলো ৭৩ সালে মার্চ মাসে গঠিত হয় পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি, যার নেতৃত্বে ছিলেন মানবকেন্দ্র নারায়ণ লারা। পরবর্তীতে বিভিন্ন সময় পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকে। এই সংঘাত অবসানকালে মোট ২৬টি বৈঠক করেন। এই ২৬টি বৈঠকের শেষে তৎকালীন সরকার জনসংহতি সমিতিতে ২ ডিসেম্বর ১৯৯৭ সালে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন তখনকার চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ। এই আবুল হাসনাত আবদুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বদির প্রিয় লারমা মানে সন্তু লারমা নামে পরিচিত। বাংলাদেশের তৈরি ন্যানো স্যাটেলাইটের নাম কি? সবচেয়ে ছোট স্যাটেলাইটের নাম কি? এর নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা। ব্র্যাক অন্বেষা, বিজ্ঞান অন্বেষা না, নয় না, কারণ ব্র্যাক অন্বেষা বাংলাদেশের তৈরি একটি প্রথম ন্যানো স্যাটেলাইট, যা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা হয়। প্রথম স্যাটেলাইটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা হয় এবং বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এটা ব্যবহার করা হয়। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? তো এখানে উত্তর আছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অব ল অব দ্য সি এর মাধ্যমে নিষ্পত্তি হয়। পার্মানেন্ট কোড অফ জাস্টিস এটা হয় নাই, ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস হয় নাই, পার্লামেন্ট কোড অফ অ্যাবিটেশন এটা তো হয় নাই। এর অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অব ল অফ সি এর মাধ্যমেই নিষ্পত্তি হয়। দ্য টেরিটোরিয়াল অর্ডার অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট ১৯৭৪ নামক আইন বলে বাংলাদেশের বেজলাইন থেকে ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন দাবি করেন। তো সেখান থেকেই এই জোনের হয়। তখন থেকে বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সমুদ্র বিরোধ সূত্রপাত ঘটে। সমুদ্র সীমা নির্ধারণ পদ্ধতি ছিল বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমার বিরোধীর মূল দিক থেকে নিরোধ নিরসনের বিভিন্ন সময় আলোচনা হলেও সমস্যা সুরাহা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশে ১৯০৯ সালে ৮ অক্টোবর বিষয়টি আন্তর্জাতিক সালিসে নিয়ে যায় জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোড অফ সি এটাই সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই বাংলাদেশের এবং মিয়ানমারের মধ্যে সীমানা বিরোধতা নিষ্পত্তি করেন। সেটা ১৯৭৪ সালে একবার, আরেকবার হয়েছে ২০০৯ সালে ৮ অক্টোবর। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন আমদানি কোথায় থেকে হয়? তো এখানে উত্তর জাপান থেকে, কিন্তু এখানে নোটের কথা বলেছে, তো নোটটা একটু আমরা পড়ে দেখি। দেখা যায় যে অর্থ পর্যালোচনা করে দেখা যায় ৬ থেকে ৭ বছর থেকে বাংলাদেশের জাপানি আমদানি চীনের অবস্থা শীর্ষ থেকে ১৭ থেকে ১৮ অর্থ বছর জুলাই ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে। আলোচ্য সময়ের মধ্যে আমদানি ব্যয় শতকরা ২৭.৪% চীন থেকে আমদানি করা হয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া শতকরা ২১% ভারত ও শতকরা ১৫% জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চীন। সো এটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখন পড়ে লাভ নেই। তারপর লেখা আছে ২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এটা অবশ্যই আমরা বলবো কাতারে হয়েছিল ২২ সালে। কাতার ফুটবল, আই লাভ ফুটবল। নেক্সট, মায়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়। কত সালে নাগরিকত্ব হারায়? এর উত্তর হলো ১৯৮২ সালে হারায়। মায়ানমারের এই নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে। ১৯৮২ সাল থেকে তাদের নাগরিকত্ব নেই।
তা 1430 থেকে 1784 সাল পর্যন্ত স্বাধীন থাকা আরাকানের আদিবাসী রোহিঙ্গারা যে সেখানকার ভূমিপুত্র বা ইতিহাস কর্তৃক নির্ধারিত 1758 সালে মিয়ানমার কর্তৃক আরাকানের কদর রাজ্য পরিণত হয়। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে বার্মা স্বাধীন এবং 1962 সালে জেনারেল উইনের ক্ষমতা দখল করে। রোহিঙ্গার মুসলমানদের প্রতি নির্যাতন ও বঞ্চনা উত্তরোত্তর দিয়ে বাড়িয়েছে। সর্বশেষ 15 অক্টোবর 82 সালে মায়ানমারে সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে সেখানে 135টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গারা অস্বীকার হয়ে যায়। সবচেয়ে দুঃখজনক বিষয় 135টা গোত্র ওখানকার দেশের নাগরিকত্ব পায় আর বাকিগুলো সবাই চলে যায়। এখন নেক্সট বলা হয়েছে কি গুয়ামের গভর্নরের নাম হচ্ছে এডি ক্যালভো। জোনাল্ড ডাক, রুন ব্লুম, গ্রেনবেক না, এডি ক্যালভো। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে একটি সুসংগঠিত টেরিটরি হলো গুয়াম। 540 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দ্বীপের রাজধানী হয়েছে হাগাটনা এবং বর্তমান গভর্নর হয়েছে এডি বাজা ক্যালভো। সাম্প্রতি যুদ্ধ দেহী অবস্থায় উত্তর কোরিয়া গুয়ামে মিসাইল হামলা চালানো হুমকিতে তার নামটি আলোচনায় আসে। অক্টোবরে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন, কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, মাও তে তুং। অক্টোবরের নেতৃত্ব দিয়েছেন কি ভিআই লেনিন। এই ভিআই লেনিন অক্টোবরে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। তো বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির জন্য দিগন্ত উন্মোচনকারী 25 অক্টোবর 1917 সালে জুলিয়ান পঞ্জিকায় আর 7 নভেম্বর গ্রেগরিয়ান পঞ্জিকায় রাশিয়া জারের বিরুদ্ধে গঠিত হয় অক্টোবর বিপ্লব, যা রুশ বিপ্লবের নেতৃত্বে ঘটেছিল। সোভিয়েত ইউনিয়ন বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ এবং উলিয়ান লেনিন তাই এই ভিআই লেনিন নামে পরিচিত। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। দুই প্রতিদ্বন্দ্বীকে বলা হয় কি বাফা রাষ্ট্র। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস, ভলিবল, বাস্কেট, লন টেনিস। এর উত্তর হচ্ছে কি টেবিল টেনিস। পিং পং টেবিল টেনিস। টেবিল টেনিসের আরেকটি নাম হচ্ছে পিং পং। এটি একটি ইনডোর গেম যা খুব ছোট, হালকা ওজনের বল, এটা তো আমরা জানি, যা এক করে দুজনে আর 2-4 জন খেলা হয়। বেল্ড ও রোপ ইনিসিয়েটিভ বিআর প্রস্তাব করেছেন চীন। কোনটি জাতিসংঘের সহযোগী নয়? কোনটি জাতিসংঘের সহযোগী না? ILO, WHO, এশিয়ান, উপরে সব কয়টি। 12 নম্বর এখানে আছে ASEAN। কারণ দেখেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO জাতিসংঘের সহযোগী। যে ইন্টারন্যাশনাল ILO হচ্ছে জাতিসংঘের সহযোগী আর এশিয়ান বা আসিয়ানটা সহযোগী নয়। অন্যদিকে অ্যাসোসিয়েট অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন মানে এশিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। সার্কের সদর দপ্তর কোথায়? ঢাকা, নয়াদিল্লি, কলম্বো, কাঠমান্ডু। সার্কের হচ্ছে কাঠমান্ডু, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাভেলেবেল আসে। তো কাঠমান্ডুতে আছে কি জাতিসংঘের সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা হচ্ছে সার্ক, দক্ষিণ এশিয়া। 8 ডিসেম্বর 1985 সালে এই সার্ক প্রতিষ্ঠিত হয়। 60টি সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও বর্তমান 8টি সদস্য রয়েছে।
তার রাজধানী যে নেপালের কাঠমান্ডু। সার্ক হচ্ছে কৃষি কেন্দ্রিক, সার্ক সাংস্কৃতিক কেন্দ্র, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র যথাক্রমে ঢাকা, কলম্বিয়া, নয়াদিল্লিতে অবস্থিত। এই দুর্যোগ কেন্দ্রগুলো ঢাকা, কলম্বোতে অবস্থিত। 1995 সালে কোন সংস্থাটি গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়? ইউএনও, এনএএম, জিএটিটি, এশিয়ান। এটা অ্যান্সারটা হবে ইউএনও। ইউএনও হচ্ছে কি গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়। এর ব্যাখ্যাটা এখন আমরা জানব। ইউএনও শব্দের অর্থ হচ্ছে ইউনিয়ন নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘের যাত্রা শুরু 24শে অক্টোবর 1945 সাল। সেই হিসাবে 1995 সালে সংস্থাটি 50 বছর পূর্ণ করে গোল্ডেন জুবিলি দিবস পালন করে। অন্যদিকে যে জিএটিটি, এনএএম এবং এএসইএনএ যথাক্রমে এই জিএটিটি 1948 সালে, 1955 সালে, এনএএম এশিয়ান হয়েছে 1967 সালে। নিচের কোন কার্যক্রমটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? এর উত্তর হচ্ছে মানবাধিকার সংরক্ষণ। মানবাধিকার সংরক্ষণ হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত মানবাধিকার সংরক্ষণ। তা 28শে মে 1961 সালে ব্রিটিশ আইনস্টাইন পিটার বেসন পৃথিবীর দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা, এরূপ অপরাধ যথাসম্ভব প্রতিরোধ করাকে মূল উদ্দেশ্য হিসাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের লন্ডনে, আর একটি মহাসচিব ভারতীয় নাগরিক সলিল শেষ্টি। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? এর উত্তর হচ্ছে জেনেভায়। ইউ এর সদর দপ্তর জেনেভায়। ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজ। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রাচীন দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা 1885 সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অ্যান্টাভিয়ান হিম কর্তৃক প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতীয় পার্টির জন্য বহুজন সমাজবাদী পার্টি যথাক্রমে 25 সাল, 1980 সাল এবং 1948 সালে। ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ কমপ্লিমেন্টস বইটি কার লেখা? উত্তর হচ্ছে ভিআই লেনিনের লেখা হয়েছে কি ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম এর বইটি হচ্ছে ভিআই লেনিনের লেখা। এটি 1917 সালে প্রকাশিত হয়। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার ভ্লাদিমির ইউলিয়ান লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরূপ উন্মোচনকারী এই বিখ্যাত বই। বইটি কার্ল মার্ক্সের ডাচ ক্যাপিটাল অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হাব, হুকেস গেরিস ও লক জন লেলির লেখনী থেকে। ক্রমহ্রাস হারে ওজোন স্তর ক্ষয় হয়। এখন আমরা কিন্তু বিজ্ঞান শাখায় চলে গেলাম। ক্রমহ্রাস হারে ওজোন স্তর ক্ষয়ী উপাদান বিলীন হয় কোন চুক্তির সাথে বলানো হয়েছে? এসে মোল্টি প্রোটোকলের সাহায্যে বলা হয়েছে। তো ক্রমহ্রাস হারে ওজোন স্তর ক্ষয় উপাদান বিলীনের জন্য 1987 সালে 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ভিয়েনায় কনভেনশনের আওতায় এই মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয়। ওজোন স্তর ক্ষয়ের জন্য মানব সৃষ্ট সিএফসি এবং কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোক্লোরাইড কার্বন, মিথাইল ক্লোরাইড, ক্লোরোফর্ম ইত্যাদি উপাদান ব্যবহার কমানোর জন্য প্রোটোকল স্বাক্ষরিত হয়, যা 88 সালে প্রতিষ্ঠা করেন। সেটার নাম হচ্ছে কি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ প্রতিষ্ঠিত করে 1988 সালে।
ভূতাত্ত্বিক বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে? এখানে উত্তর হচ্ছে টারশিয়ারি যুগে তৈরি হয়। বাংলাদেশের FCDI এর প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সবগুলোই, সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং পানি সেচ, বন্যা নিয়ন্ত্রণ। FCDI প্রকল্প জানা উচিত। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত FCDI এর প্রকল্পের পূর্ণরূপ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। মানে FCDI যে ফুড কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা নিশ্চিত করাই হয় এই প্রকল্পের কাজ। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? এটা তো আমরা জানি, ক্রান্তি মৌসুমী বায়ু জলবায়ু। নিচের কোন জেলায় প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুর জেলায় এই প্লাইস্টোসিন চত্বর রয়েছে। বাংলাদেশে প্লাইস্টোসিন সমূহ হচ্ছে মেঘনা, যমুনা নদী প্রণালী দ্বারা 3 ধারা প্রবাহিত রয়েছে। প্রথমটি হলো বরেন্দ্রভূমি, যা দেশের পশ্চিমাঞ্চলে প্রায় 9320 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর দ্বিতীয়টা হলো মধুপুর ও ভাওয়ালের গড়। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় আছে ভাওয়ালের গড়, সেটা হচ্ছে 4103 কিলোমিটার। আর 3 নম্বরটা আছে লালমাই পাহাড়, যা কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, লালমাই শহর থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। আফ্রিকা সাব সাহারা অঞ্চল কি নামে অব্যাহত করা হয়? সাহেল নামে অব্যাহত করা হয়। তারপরে লেখা আছে কোনটি জলবায়ুর উপাদান নয়? সমুদ্র স্রোত জলবায়ুর উপাদান নয়। উষ্ণতা আছে গরম, আর্দ্রতা তো হল না, বায়ু তো না, এটা জলবায়ুর উপাদান হচ্ছে সমুদ্র স্রোত, জলবায়ুর পরিবর্তন হয়। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসাগর সাইট হিসাবে স্বীকৃত? উত্তর টাঙ্গুর হাওয়ার। রামসাগরও না, লেক বইও না, কাপ্তাই নদী না, এটা হচ্ছে টাঙ্গুর হাওয়ার। তারপরে লেখা আছে পালল শাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে কোথায়? এখানে হচ্ছে পাহাড়ের পাদদেশে। এর উত্তর হচ্ছে পাহাড়ের পাদদেশেই গড়ে ওঠে। সেপাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30 হচ্ছে একটি কি হচ্ছে? সেপাই ফ্রেমওয়ার্ক কি হইতেছে? এটা হচ্ছে কি দুর্যোগ ঝুঁকিপূর্ণ কৌশল একটা হইতেছে। এই দা স্যান্ডি ফ্রেমওয়ার্ক ফর ডিস্ট্রাক্ট রিস্ক রিডাকশন 2015 থেকে 30 সাল পর্যন্ত এই জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্যোগ হ্রাস ঝুঁকিপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। কোন জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়, মানে হাইড্রোমেটোলজিক্যাল দুর্যোগ নয়, সেটা হচ্ছে ভূমিকম্প। এটা আবহাওয়াজনিত না, কারণ ভূমিকম্প যখন তখন আসতে পারে, এই কারণে এটা নয়। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড কি? অবশ্যই ঠান্ডা। এই ঠান্ডাকে ড্রাই আইস মানে হচ্ছে কি বরফ, এই কারণে ব্যবহার করা হয়। বর্তমানে পরিবেশ বান্ধব গ্যাস কোনটি রেফ্রিজারেটরে কম্প্রেসার ব্যবহার করা হয়? টেট্রোফ্লুরোইথেন। মানে কি যে ফ্রিজে যে আমাদের গ্যাস ব্যবহার করা হয়, এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস না, এটা হচ্ছে কি টেট্রোফ্লুরোইথেন। আমাদের এই রেফ্রিজারে যে গ্যাসটা পাম্প দেয় সেটা হচ্ছে টেট্রোফ্লুরোইথেন গ্যাসের সাহায্যেই। তাহলে আমরা সাধারণত যে ফ্রিজে গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে টেট্রোফ্লুরোইথেন। এই টেট্রোফ্লুরোইথেন হচ্ছে 1231112 মানে IUPAC হিসেবে ব্যবহার করা। আমরা কেমিস্ট্রিতে অনেকে পড়েছি। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় সেটা কি চিকিৎসা ব্যবহার করা হয়? গামা এক্সরে ক্যান্সার চিকিৎসা গামা এক্সরে ব্যবহার করা হয়। গামাতে সেটা আমাদের অনেকেই জানি, ফিজিক্স বইয়ে আছে ক্লাস 9-এর, যে গামা যে কার্বন সিও সাইট গামা এক্সরে ব্যবহার করা হয়।
তা ব্যাকটেরিয়া কোষের নিচের কোনটি উপস্থিত থাকে? ব্যাকটেরিয়া কোষে উপস্থিত থাকে ক্রোমাটিন তন্তু। মাইটোকন্ড্রিয়া থাকে কি? মাইটোকন্ড্রিয়া থাকে উদ্ভিদের মাইটোকন্ড্রিয়া থাকে নিউক্লিয়াসে, আর মাইটোকন্ড্রিয়ান তন্তু থাকে ব্যাকটেরিয়ার মাঝে। প্লাস্টিডও থাকে কি? উদ্ভিদের কোষের মধ্যে থাকে, নিউক্লিয়াসও কোষের মধ্যে থাকে। মস্তিষ্কে ডোপামিন তৈরি নষ্ট করে, ডোপামিন তৈরি করিগুলো নষ্ট হলে কি রোগ হয়? পার্কিনসন রোগ হয়। ডোপামিন শব্দের অর্থ পার্কিনসন। নষ্ট হয়ে যায় যখন মানুষের আগ্রহ কোনো প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন মানুষের ডোপামিন নিঃসৃত কম হয়, তখন আমাদের পার্কিনসন রোগ হয়, তখন ঘুমের ওষুধ দেয় ডক্টররা। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভের বনাঞ্চলে দেখা যায়? উত্তর নিপা পাম। নিপা পাম খেজুর গাছ তো আর ওই বনের মধ্যে দেখা যায় না, শুধু এখানে নিপা পামই দেখা যায়। বায়ুমণ্ডলে কোন স্তরে বজ্রপাত ঘটে? সেটা ক নম্বর? ট্রোপোমণ্ডলে। ট্রোপোমণ্ডলে বজ্রপাত ঘটে। তো ট্রোপোমণ্ডলে হচ্ছে 16 থেকে 19 কিলোমিটার উপরে অবস্থিত। 16 থেকে 19 কিলোমিটার উপরে অংশটুকু উপরে বজ্রপাত ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে জলরাশি শতকরা কত বা ভূগর্ভে ধারণ করে? 0.68 ভাগ ধারণ করে। জলরাশির জন্য এখানে একটা ছক আছে। তো ছকটা হলো যেমন সমুদ্রের ক্ষেত্রে এটা, নদীর ক্ষেত্রে এটা। আর বাণিজ্যিকভাবে মৌচাক পালন করাকে কি বলা হয়? এপিকালচার। বাণিজ্যিকভাবে কেউ মৌচাক পালন করলে তাকে বলা হয় এপিকালচার। আর এগ্রিকালচার আছে কৃষিকাজ, এপিকালচার আছে মৌমাছি। এভিস থেকে ওইটা এসেছে। আর এখানে রেশম চাষ করাকে বলা হয় পিসিকালচার, আর সেরিসিকালচার বলা হয়। মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? জন্মদানের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HIV টিকা নিতে হবে, এটাই। ডেঙ্গু জ্বর ছড়ায় এডিস মশা, সেটা হবে কি? এডিস মশা ডেঙ্গু জ্বর ছড়ায়। তো এডিস মশা বাহিত একটি রোগ। এডিস মশা কামড়ালে বিশেষ করে এডিস এজিপ্টাই প্রজাতির মশার মাধ্যমে ছড়িয়ে যায়। এছাড়া এডিস অ্যালপোনিকাস মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়াতে পারে। এই কারণে ম্যালেরিয়া হয়। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হলো আয়নোস্ফিয়ার। বেতার তরঙ্গ মানে হলো যে যোগাযোগ ব্যবস্থা করা হয় আয়নোস্ফিয়ারের মাধ্যমে হয়, সেটা 500 কিলোমিটার দূর পর্যন্ত অবস্থিত। স্টিফেন হকিং একজন ছিলেন পদার্থবিদ, দার্শনিক না। স্টিফেন হকিং ছিলেন একজন ইংরেজি পদার্থবিদ এবং গণিত তত্ত্ব। 9 জানুয়ারি 1982 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1942 সালে জন্মগ্রহণ করেন এবং মোটর নিউরন ডিজি স্টিফেন হকিং ব্ল্যাক হোল থিওরি প্রদান করেন। স্টিফেন হকিং এর রচিত বই হয়েছে এ ব্রিফ হিস্টোরি টাইম। 14 মার্চ 2008 সালে তিনি 18 সালে মৃত্যুবরণ করেন স্টিফেন হকিং। 82 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মারা যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস, যেখানে মিথেন গ্যাস আছে 80%। এই কারণে প্রাকৃতিক গ্যাস প্রধান বলা হয়।
80 থেকে 90%, মিথেন হচ্ছে 13%, প্রোপেন হচ্ছে 3%, এছাড়া বিউটেন, ইথিন, নাইট্রোজেন সমপরিমাণে থাকে। সেক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস মিথেন 95 থেকে 99% ধরা হয়। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? তো নবায়নযোগ্য শক্তির উৎস গ্যাস হলো নবায়নযোগ্য শক্তির উৎস। এর কমপ্লিমেন্ট কোনটি? তো এখানে হচ্ছে এটা পরিপূরক, একের পরিপূরক কোনটি, এটাকে বাইনারি করলেই কিন্তু এটা পাওয়া যাবে। কোনটির মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে POP3। HTML তো নয়, আর OPO3 নয়, PO3 ব্যবহার করা হয় ইমেলের মাধ্যমে। যা PO3 শব্দ অর্থ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3, পোস্ট অফিস প্রোটোকল 3। PS অফিসের পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3। নিচের কোনটি সঠিক নয়? ঘ নম্বর, এটি কিন্তু সঠিক নয়। এটা হলো ICT বইয়ের অংশ। বুলিয়ান উপপাদ্য অনুসারে এটা তো জানা যায়। আর একটি ওয়াট কত বিট বিশিষ্ট হয়? 8 বিট বিশিষ্ট হয়। 8 বিট বিশিষ্ট হয়। একটা ওয়াট কত 8 বিট বিশিষ্ট কেন হবে সেটা এখানে বলা আছে যে 1 বিট হতে পারে, ওয়ার্ডের দৈর্ঘ্য 2, 3, 4 বিট হতে পারে, আবার 1 বিট 8 বিটও হতে পারে। সুতরাং ওয়াট সর্বনিম্ন 4 বিটের হতে পারে। প্রশুদ্ধ হলো 8 বিট ওয়াট দুইভাবে হতে পারে, 4 বিটের কোনো ওয়াট হয় না, সেক্ষেত্রে 8 বিটের ওয়াট হয়। তা উপরে বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে 3টে সত্য, এটা যদি 1 হয় তাহলে তো ইনটু 1 হয় না, প্লাস 1 হলে 1 হয়, কিন্তু ইনটু 1 হয় না, সেক্ষেত্রে এটা ভুল। আর কোনটি বাস, কোন ধরনের বাস ব্যবহৃত হয় না? এটাও একটা আইসিটির অংশ। তো এখানে বিভিন্ন ধরনের বাস থাকে। তো বাস মূলত 2 প্রকার, একটা আছে সিস্টেম বাস, একটা আছে এক্সপানশন বাস। আবার 3 ধরনের সিস্টেম বাস আছে: অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। ইনপুট রিডার বাস বলতে কোনো বাস হয় না। তো ইনপুট রিডার বাস বলতে কোনো বাস হয় না, এটির উত্তর। ইনপুট রিডার বাস বলতে কোনো বাস হয় না। রমের ভিত্তিতে প্রোগ্রাম কি? রমের ভিত্তিতে প্রোগ্রাম কি এখন আমরা দেখব যে ম্যালওয়্যার, ইমোলওয়্যার, ভেরিয়াস বা লিপলব। তো ওই প্রশ্নটার ক্ষেত্রে মডিফাই করে বলা যায় হার্ডওয়্যারে কোম্পানিগুলো ডিভাইস তৈরি করার সময় প্রোগ্রামে ইনপুট দেয়, বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি এদের কোনো পরিবর্তন ঘটে না। সেক্ষেত্রে অপশন ক্ষেত্রে ইমওয়্যারের শুরুতে এফ লেটার থাকলে অপশনটিতে ক্ষয়ের মতো হয় ম্যানওয়্যার, অর্থাৎ কম্পিউটার ক্ষতিকর প্রোগ্রাম। একটি লজিক গেটের আউটপুট 1